আমরা আসলে পুরুষদের অ্যাক্টিভিটিগুলো দেখি না, নারীদের অ্যাক্টিভিটিগুলো দেখি, কারণ ওটার সাথে আসলে প্রেম এবং কাম যুক্ত আছে। আমরা ছিলাম হচ্ছে সেকেন্ড জেনারেশন রেডিও জকিজ। হ্যাঁ, আমাদের কথা বলার সময় কমছে, গান বাজানোর সময় কমছে, তার চেয়ে বেশি আমাদের অ্যাড দিতে হচ্ছে। তো ফেসবুকে, ইউটিউবে মানুষ সরাসরি যা দেখতে পাচ্ছে, এখন শুধু শুনে ওটা চিন্তা করতে মানুষ আসলে খুব একটা রাজি না। রেডিও মিডিয়া ছাড়া আর কোথাও এভাবে তৎক্ষণাৎ ফিডব্যাক পাওয়া যায় না। আসলে আমি এটা সবসময় খুব আপন মানুষদেরকে বলি, আজকে আমি আপনাকে সিরিয়াসলি বলি। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে সেকেন্ড জেনারেশন রেডিও জকিজ। হ্যাঁ, প্রথম যেই ফিল্ডটা ছিল নীরব ভাইদের, সালমান ভাইদের, কিবরিয়া ভাইদের, দে হ্যাড দ্য গোল্ডেন পিরিয়ড অফ রেডিও। ওই সময়টাতে কি হয়েছে, 2004-05-এ মাত্র ফেসবুক আসে, ইউটিউব তখন আসে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এটা ফ্লারিশ হতে হতে 2009-10 হয়ে গেছে। 9-10-এর দিকে যে দেখা গেছে এখন ফেসবুক ইউজার প্রচুর। এই 6টা বছরে মোস্ট পিপল ইন বাংলাদেশ দেখা যায় তো নাইট লাইফের একটা অভাবে ভোগে। তাই অন্তত রাতে 10টার পরে তারা সব সময় মানে রেডিওর দিকে ঝুঁকতো। ইভেন আমাদের দেশের ফার্স্ট যে নাম করা আরজে ছিলেন, আরজে নীরব ভাইয়ের ব্যাপারেও একটা জিনিস যতটুকু জানি, যে রাতে কেউ শো করতে চায় না বলে ওনাকে দেওয়া হয়েছিল, যে তুই রাতের শো কর, আস্তে আস্তে শেখ। তো ওই জায়গা থেকে দ্যাট বিকেম দ্য প্লাস পয়েন্ট। এই রাতের সময়টাতে মানুষ চাওয়া শুরু করে। তো যতই ফেসবুক, ইউটিউব এসেছে, ততই রেডিও জিনিসটা আসলে পিছিয়েছে শুরু থেকেই। তো আমরা ছিলাম ওইটার ফার্স্ট ফেজ। আমরা যখন এবিসি রেডিওতে আমি যখন ছিলাম, তখন আমাদের ছিল 3টা স্টেশন। তো 3টা স্টেশন মানে কক্সবাজার, চিটাগাং এবং ঢাকা, এই 3 জায়গায় আমাদেরকে শোনা যাবে। তো উই ওয়ার এক্সাইটেড, কি কারণে, যে রেডিও টুডে, ঢাকা এফএম তখন ওদের 10টা করে হয়ে গেছে, আমাদের অন্তত 3টা আছে। কিন্তু যখনই ফেসবুক লাইভের ব্যাপারে আসলো, তখন দেখা গেল সবাই 64টা জেলা কভার করছে একটা লাইভ করে। সো অল দ্য পাঞ্চ ইজ গন, সব রকমের আনন্দ গন, স্পন্সরের মাথা গেল ঘুরে, যে আমি তো ফেসবুকে, ইউটিউবে আমি দেখতে পাচ্ছি কোন বয়সের কে কয়বার একটা দেখছে, কতবার ভিউ হচ্ছে, সব দেখতে পাচ্ছি। রেডিও লিসেনার, এটা একটা সাটল ব্যাপার, আছে কি নেই আমি জানি না, কয়জন শুনছে, কয়জনের কাছে বার্তা পৌঁছাচ্ছে আমি জানি না। সো আস্তে আস্তে তখন থেকেই রেডিও ভ্যালু হারানো শুরু করে, এবং ভ্যালু হারানো যখন শুরু করে, তখন আমাদের আরজেদের উপরে, প্রডিউসারদের উপরে, আমরা যারা একই সাথে প্রডিউসার অ্যান্ড আরজে ছিলাম, আমাদের উপরে প্রেশার পড়ে। কারণ তখন হচ্ছে যেহেতু ভ্যালু অফ অ্যাডভার্টাইজ, কমার্শিয়ালস কমে যাচ্ছে, তো বেশি কমার্শিয়ালস নিতে হচ্ছে, আমাদের কথা বলার সময় কমছে, গান বাজানোর সময় কমছে, তার চেয়ে বেশি আমাদের অ্যাড দিতে হচ্ছে। শুরু হয়ে গেল ওই এফেক্ট থেকে মানুষের রেডিওর উপরে বিরক্ত হওয়া, যে আর যে কথা বলে কতক্ষণ, গান বলে কতক্ষণ, আর তারপরে কি করতেছে, অ্যাড বাজাচ্ছে খালি, কি ব্যাপার, এরকম হচ্ছে কেন। আস্তে আস্তে কমতে শুরু করলো, তারা নির্বিচ্ছিন্ন জায়গায় যেতে চাইলো। তারপরে সর্বশেষ অবস্থানটা যদি আমি বলি, 2017-18-র দিকে গিয়ে আমি এই কথাটা আমি নিজে রেডিও শো করতে করতে বলেছি, যে সাকিব আল হাসানের একটা পুল শট আমি যত সুন্দর করেই মুখে বলি না কেন, দেখতে আপনার বেশি ভালো লাগে। এই জায়গা থেকে আমি জায়গা থেকে আমি হেরে যাই। এখানে আসলে কিছু করার নেই, আমি মানুষের যত বেশি ইন্দ্রিয়কে সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো, জিনিসটা তত ইন্টারেস্টিং হয়ে ওঠে। তো ফেসবুকে, ইউটিউবে মানুষ সরাসরি যা দেখতে পাচ্ছে, এখন শুধু শুনে ওটা চিন্তা করতে মানুষ আসলে খুব একটা রাজি না। যেই কারণে আজকে রেডিওর এই ফল ডাউন ভয়াবহভাবে মিস করি। এটার কারণে একটা বাজে বাজে একটা স্বভাব আমার হয়েছে এটার কারণে, সেটা হচ্ছে যে আমি যে কোনো কিছু করার সাথে সাথে ফিডব্যাক খুঁজি। কারণ তখন দেখা যেত যে একটা কথা বলেছি, আমার কাছে 5টা মেসেজ চলে এসেছে, ভাই আপনি তো এটা এভাবে বললেন, এটা তো এভাবে হবে না, বা এটা একদম ঠিক বলছেন, আমাদের এখানে এটা হচ্ছে, ভাই এই গানটা খুব সুন্দর, ভাই এই গানটা ভালো হয়নি, এই গানের এই লাইনটা এরকম লেগেছে। আমি তৎক্ষণাৎ ফিডব্যাক পেতাম। রেডিও মিডিয়া ছাড়া আর কোথাও এভাবে তৎক্ষণাৎ ফিডব্যাক পাওয়া যায় না। এখন হয়তো মানুষ লাইভ করছে, কিছু ফিডব্যাক পাচ্ছে, বাট এখানে অনেক তাড়াহুড়া। এই তাড়াহুড়া তখন ছিল না। আর এই ব্যাপারটা ছিল যে আমি একটা জিনিস শুনছি, ওটা নিয়ে আমি তৎক্ষণাৎ বলতে পারছি। একজন অ্যাক্টর হয়তো একটা মুভি ফ্লপ করার পরে জানে তার কি ভুল ছিল, যে দর্শক এটা নেয়নি, আর আমি কিন্তু একটা ব্রেকের পরে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারছি। সো উই প্লেড দ্য T20 গেমস while everybody was playing tests on TV and cinemas, বাট পরবর্তীতে T20 বন্ধ হয়ে গেছে খেলা, এখন কী করবো। এই বিষয়টা হচ্ছে সত্যি, কিন্তু এটার সাথে খুব মানে ইটস ফান। ওই জায়গা থেকে যে আমি হঠাৎ করে মানে আমার কাছে খবর আসলো যে ভাই বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে উইথ হার ব্রাদার অ্যান্ড অল, উনি আপনার সাথে দেখা করতে আসছে, কী ব্যাপার না ব্যাপার আমি জানি না, মাত্র নাকি আমার সাথে কথা হয়েছে। আমার সাথে কারো কথা হয়নি। তো আমি বাইরে গেলাম, গিয়ে আমি দেখলাম সেই নারী সে এসেছে, এবং সে আমাকে বিয়ে করতে এসেছে। তার যে ভাইরা তার সাথে এসেছে, তারা এসেছে সাক্ষী হিসাবে, মানে অল সেট তাদের মধ্যে ব্যাপার স্যাপার, মানে আমি এখানে কোনো ফ্যাক্টরি না। ঘটনাটা হচ্ছে এটা আমি হয়তো ওই সময়টাতে যদি বুঝতাম, তাহলে আমি এই ঘটনাটা কখনো খোলাসা করতাম না। হ্যাঁ, তো আমি আজকে সবার কাছে ক্ষমা চাই ওই জায়গাটা থেকে। আমি পরবর্তীতে, অনেক পরবর্তীতে বুঝতে পেরেছি যে ওই মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল। সে যেটা হয়েছে, সে যখন আমার শো হতো, আমি যখন কোনো রোম্যান্টিক কথা বলতাম, তখন সে ভাবতো আমি বিশেষভাবে তাকে বলছি। এটা তার একটা ইলিউশন
কনফিউশন ছিল। ইভেন আমি যখন একদিন পারিবারিক মানে কি বলে ওইটাকে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে একটা শো করছিলাম আমি, তার মাঝখানে আমি কিছু কথা বলাতে ওই মেয়ের টেক্সট এসেছিল যে তুমি আমার পরিবার সম্পর্কে সব কথা কেন মানুষকে বলছো। মানে সে ধরেই নিচ্ছিল যে আমি যেই কথাটা বলছি সেটা আমি শুধু তাকে বলছি, ইটস নট আ রেডিও শো, তার সাথে আমার পার্সোনালি ফোনে কথা হচ্ছে। তো এটা আমি অনেক পরে বুঝতে পারি ইট ওয়াজ আ কমপ্লিট মানে মিসকনসেপশন। আমারকে কোনো মেয়ে আসলে বিয়ে করতে এভাবে চলে আসবে না, কারণ আমি সুযোগ দিই না। এই ব্যাপারটা নিয়ে আমি বলি আসলে মানে আমরা আসলে পুরুষদের অ্যাক্টিভিটিগুলো দেখি না, নারীদের অ্যাক্টিভিটিগুলো দেখি, কারণ ওটার সাথে আসলে কি বলবো প্রেম এবং কাম যুক্ত আছে। এই কারণে আমরা নারীর অ্যাক্টিভিটিগুলো দেখি বেশি। যেমন আমার এমন অনেক পুরুষ ফ্যান আছে যারা, আমি যখন রেডিও টুডেতে শো করতাম, বরিশাল থেকে ঢাকায় পড়াশোনা করার জন্য চলে এসেছে শুধুমাত্র রেহান ভাই ঢাকায় থাকে এই জন্য। তারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেও না। একটা ছেলে ছিল, ও হচ্ছে আমি প্রতিদিন ইনসমনিয়া শো করে রাত 3টার সময় বের হয়ে দেখতাম ও এখানে বসা। চতুর্থ বা পঞ্চম দিন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি এখানে কি চাও, তখন বলছে যে ভাই আমি আপনার ফ্যান, আমি আপনার সাথে একটু দেখা করার জন্য বসে আছি, আমি বরিশাল থেকে আসছি, আমি 4 দিন ধরে বাসায় যেতে পারতেছি না, আপনি প্রতিদিন সামনে দিয়ে যান, গাড়িতে উঠেন, আমার সাহস হয় না কথা বলার। তো এই কাজটা কখনো কোনো নারী আমার জন্য করেনি, কিন্তু এই পুরুষটাও প্রেমিক পুরুষ, ওই প্রেমের সাথে হয়তো কামযুক্ত নেই, বলতে ভালো লাগে না, চুলকায় কম। আমি তো এভাবেই বলি জানেন তো, আশা করি এগুলো কেটে দেবেন না আর কি এডিটিংয়ের সময়।